Very good evening. Welcome. This is the Dutch Bangla Bank BPL powered by Rocket, co-sponsor Nexus Pay, and we have the evening game between Fortune Borishal and the Khulna Tigers. And the Khulna Tigers have won the toss and they are bowling, which is not a surprise in this kind of scenario. So that's the Fortune Borishal team, unchanged team. So again, we'll be relying on Tamim Iqbal right at the top of the order. Ziaur Rahman, Nasum Ahmed, 4 changes in the team they make. Rubel Hussain, Hassan Mahmood, Abu Haider Rani and Mohammad Nawaz go out. ভালো টার্ন পেয়েছেন একদম শুরুর বলটাতে, বেশ ভালো টস আপ এবং বেশ ভালো টার্ন। তাহিদ ইনিশিয়ালি চিন্তা করছিলেন ড্রাইভে যাবেন কিনা, পরে দেখলেন না, বলটা ভালো টার্ন করেছে। আবেদন চলছে, আম্পায়ার আঙুল উঁচিয়ে দেবেন কিনা। শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত জানিয়েছেন প্রথম বলেই আউট তামিম ইকবাল খান। তবে কিছুটা সলা পরামর্শ করবেন, তাওহিদ হৃদয়কে জিজ্ঞেস করবেন তার মনে কোনো সন্দেহ বা সংশয় আছে কিনা। না, তাওহিদ হয়তো বা বলছেন কোনো সন্দেহ বা কোনো সংশয় নেই, প্রথম বলটাতে ডিসিভড হয়েছেন তামিম, ফেরত যেতে হচ্ছে তাকে। ফরচুন বরিশাল শুরুতে একটা আঘাতপ্রাপ্ত। হোয়াট এ বল, বেশ ভালো স্পিন ছিল, ড্রিফট করে বলটা ভিতরে যাচ্ছিল এবং তামিম ব্যাটটা বেশ সামনেই রেখেছিল, বাট ড্রিফট করে যেভাবে ভিতরে গেছে ব্যাটের ঠিক কাজ দিয়ে যেয়ে কিন্তু পায়ে লেগেছে। ভালো একটা বল, এই ধরনের বল কিন্তু ফার্স্ট বলে আসলে অনেক সময় ব্যাটারে খুব কিছু করার থাকে না, আমরা এর আগে দেখেছি। তাওহিদ মালান নাম্বার 3-তে 31 ইনিংসে 974 রান, 131 তার স্ট্রাইক রেট। বোল্ড মেহেদী হাসান মিরাজ, ইউ বিউটি, ব্যাক টু ব্যাক দুটো বলে দুটি উইকেট। দাভিদ মালান, তামিম ইকবালের পথ অনুসরণ করতে হবে। গর্জে উঠেছে এই মুহূর্তে গ্যালারি। ফরচুন বরিশালের কর্ণধারের চিন্তা, কপালে চিন্তার ভাঁজ হওয়াটাই স্বাভাবিক। দ্য টপ অর্ডার ব্যাটার, দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান তামিমের পর মালানও ফিরছেন ডাকে, গোল্ডেন ডাকে। দুজনই গোল্ডেন ডাক, দুজনই মিরাজের শিকার। হোয়াট আ স্টার্ট ফ্রম খুলনা টাইগার্স, হোয়াট আ স্টার্ট ফ্রম মেহেদী হাসান মিরাজ। মুশফিকুর রহিম প্রথম ওভারে ব্যাটিংয়ে টি20-তে, এই চিত্র হয়তো খুব একটা আমরা দেখি না। একটা অপশন হতে পারে। ইয়েস, সুইপ শটটাই করেছেন মুশফিকুর রহিম, মিডনকে বিট করেছেন। লং অন অঞ্চল দিয়ে বল সীমানার বাইরে, 4টি রান। প্রথম ওভারে খেলা শেষ, ফরচুন বরিশাল 5-2 উইকেট হারিয়ে। অনেকখানি বাইরে, অফ স্টাম্পের অনেক বাইরে রুম দিয়েছিলেন এবং ওই জায়গায় তাওহিদ হৃদয় রুম পেলে কি করতে পারেন সেটাই তিনি দেখালেন। চাবুকের মতো মারলেন, টেনিস ব্যাটের শট, 4। হ্যালো, আই এম সামুরাই তাওহিদ, তেমনটাই যেন বললেন আমির জামালকে। জাস্ট লুক অ্যাট দ্য ব্যাট সুইং, ব্যাট সুইংটা এবং তারপর সুইংয়ের পর ফিনিশিংটা খেয়াল করে দেখেন। একদম সামুরাই যেভাবে তার তলোয়ার চালান, সেভাবেই একটা রাউন্ড আর্মিশ অ্যাকশন। হৃদয় সে কারণে নাসুম সুইপ শট, গ্যাপটা পাবেন, পেয়ে গেছেন। ফিল্ডার বলটাকে ছেড়ে দিয়েছেন, বল সীমানার ওই পারে, 4টি রান। সুইপ খেলার জন্য পারফেক্ট শট, অফ স্টাম্পের বাইরে বল মিস হলেও পায়ে লাগলে এলবিডব্লিউ হওয়ার চান্স থাকবে না। এবং তৌহিদ হৃদয় কিন্তু পাওয়ার প্লেতে এই শট খেলবে, আমরা জানি দুজন ফিল্ডার বাইরে রয়েছে, তার জন্য ডিপ স্কোয়ার লেগ ছিল। এখন আমরা দেখছি এই শটের পরে ফিল্ডিংয়ে কিছুটা পরিবর্তন। না, একেবারে শর্ট করলেন, ভুল করলেন, তবে ফিল্ডিংটা চমৎকার হয়েছে। রান আউটের সম্ভাবনা, আউট হয়ে যাবেন মুশফিক। হয়তোবা চিন্তাও করতে পারেন নাই এই বলটা ফিল্ডার ব্যাকওয়ার্ড পয়েন্টে ধরে ফেলবেন। আমি শুধু ধরে ফেলাই না, যেভাবে তিনি রিটার্নটা দিয়েছেন, টু আর্লি। আমির জামাল ছিলেন ওই জায়গাটায়, ডাইভিং এফোর্ট। তবে সাধারণত দেখা যায় ফিল্ডারে এই ধরনের এফোর্টের পর একটু সময় নেন থ্রো করতে, সেই সময়টা আমির জামাল আননি। আউট হয়ে যাবেন, আউট হয়ে যাবেন এবং আউট হয়ে গেছেন মুশফিকুর রহিম। এই বলটা উইকেট টেকিং কোনো বল ছিল না, ব্যাটারকে একটা ফ্রিবি দিয়েছিলেন। তাওহিদ হৃদয় শটটাকে এক্সিকিউটও করেছেন। ফিল্ডারের আউটস্ট্যান্ডিং ফিল্ডিং, আমির জামাল ব্যাকওয়ার্ড পয়েন্টে ছো মেরে পাখির মতো বলটাকে ধরেছেন। আফটার দ্যাট ইন রিটার্ন যেভাবে তিনি সেই জায়গাটাকে ব্যবহার করেছেন, আউটের সিগন্যালটা এই মুহূর্তে পাওয়া গেছে, যেভাবে থ্রো করেছেন, বিউটিফুল, চমৎকার, আউটস্ট্যান্ডিং। নাসুম হয়তো চিন্তাও করতে পারেন না যে এরকম বলে উইকেট পাবেন। এর চেয়ে ভালো ফিল্ডিং আর হতে পারে না।
ডাইভিং এফোর্ট, বলটা ধরে খুব বেশি সময় না নিয়ে থ্রো করেছেন এবং থ্রোটা ঠিক স্টাম্পের উপরে, অঙ্কনকে এক স্টেপের জন্য নড়তে হয়নি, জাস্ট স্টাম্পের উপরে পিক করেছে, উইকেটে হিট করেছে। এবং আউটটা কে হয়েছে? মুশফিকুর রহিম। ফ্র্যাকশন অফ সেকেন্ডস কতটা ইম্পর্টেন্ট এই রান আউটে সেটাই কিন্তু বোঝা গেল। মুশফিক কিন্তু প্রায় পৌঁছে গিয়েছিলেন। মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম আউট হওয়ার পর তিনি এসেছেন। এবারে আবারও চাবুকের মতো বলটাকে পেটালেন, তবে লেগ সাইডে। মিড উইকেটে কোনো ফিল্ডার নাই, ফিল্ডার থাকলেও যেভাবে বুলেট গতিতে বলটা বাউন্ডারি ছাড়িয়েছে হয়তো কিছু করার ছিল না। শর্ট অফ দ্য লেগ ডেলিভারি পানিশড। পজিশনটা ভালো ছিল এই ধরনের শট এক্সিকিউট করার জন্য। তাওহিদ হৃদয় এর আগেও একটা এরকম বল পেয়েছিলেন, কিন্তু রাইট পজিশনটা ছিল না। বেশ ভালো টাইমিং করেছেন। ডিপ মিড উইকেট অঞ্চলে কোনো ফিল্ডার ছিলেন না, ফিল্ডারটা স্কোয়ার লেগেছিলেন। আবারও তুলেছেন, স্পেস পেলে শর্ট অফ দ্য লেগ ডেলিভারি পেলে পানিশ করতে ভুল হয় না তাওহিদ হৃদয়ের। আরো একবার সেটাই করে দেখালেন। আরো একটা 4, ডাউন দ্য উইকেট। সোজা ব্যাটে খেলেছেন, 6 হবে ম্যাক্সিমাম। অনেকক্ষণ ধরেই হাসফাস করছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ একটা বড় শট খেলতে, অবশেষে রিয়াদের ব্যাটে 6-এর মার। এরকম স্কিল যে ব্যাটারের আছে, সেই ব্যাটারের আবার খুব বেশি রিস্ক নেওয়ার প্রয়োজনও থাকে না। মাহমুদুল্লাহ রিয়াদ নিজের শটের উপর ট্রাস্ট রেখেছিলেন। সেফেস্ট জোন ইন দ্য গ্রাউন্ড যেটাকে বলা হয় লং অন এবং লং অফ, তার মাঝামাঝি অঞ্চল দিয়ে স্ট্রেইট ডাউন দ্য গ্রাউন্ড একটা ছক্কা তিনি আদায় করে নিয়েছেন। 21 বল পর একটা বাউন্ডারি ফরচুন বরিশালের। এবার কিন্তু জিয়ার বলে আর মিস টাইমিং হয়নি। এবার জিয়া লেন্থ ভুল করেছে, একটু শর্ট অফ লেন্থ বল করেছে এর আগে, যেখানে মিস টাইমিং হয়েছে। আগে ব্যাট চালিয়েছে, ব্যাটে বল কানেক্ট হয়নি। এবার লেন্থটা কিন্তু বেশ উপরে ছিল। হৃদয় সেখানে টাইমিংটা অ্যাডজাস্ট করেছে। আমরা জানি জিয়া খুব বেশি গতি বলার না, আমরা দেখছি যে ক্রস সিমে বলটা করেছে এবং এই বলটা গুড লেন্থ বল করেছে। এর আগে আমরা দেখেছি শর্ট অফ গুড লেন্থ যেখানে মিস টাইমিং হয়েছিল, বাট এবার কিন্তু লেন্থটা উপরে পাওয়াতে তৌহিদ হৃদয় সেটাকে চমৎকারভাবে অ্যাডজাস্ট করে বিশাল একটি 6 মারলেন। 28 বলে 35 আসছেন জিয়া। শট, এক বাউন্সে 4। ওয়াইডিশ লঙ্ঘনের ফিল্ডার মিড উইকেটের দিকে দৌড়ে গিয়েছিলেন, তবে থামাতে পারেননি বলটাকে। এই ওভারটা খানিকটা এক্সপেন্সিভ হয়েছেন জিয়াউর রহমান। চালিয়েছেন কিন্তু বল কিন্তু হাওয়ায় এবং একেবারে সহজ একটা ক্যাচ, পয়েন্টে দাঁড়ানো। ওকে নাসুম আহমেদ তিনি নিয়েছেন এবং আবারও মেহেদী হাসান মিরাজ উইকেট পেলেন, 3 নম্বর উইকেট ইনিংসে। মেহেদী হাসান মিরাজ ম্যাচআপের দরকার নেই। আপনি রাইট হ্যান্ডি ব্যাটসম্যানকে ভালো বল করতে পারেন এবং উইকেট নিতে পারেন। আমি আপনার সাথে কথা হচ্ছিল বিফোর পোস্ট ম্যাচ মঞ্জুর ভাই, আমরা বলছিলাম কিন্তু মেহেদী হাসান মিরাজ আমাদের মনে হচ্ছে আন্ডার বোল, দারুণ একজন বোলার, খুব নিজেকে অত ভালোভাবে ব্যবহার করছেন এবার বিপিএলে। মোস্ট অফ দ্য ম্যাচ আমরা দেখেছি তিনি 4 ওভার কমপ্লিট করেননি, বাট আজকে কিন্তু প্রথম ওভার প্রথমে বল হাতে এসেছিলেন এবং দারুণ বল করছেন। তিনি দুর্দান্ত একজন বোলার আমরা জানি, এবং রাইট হ্যান্ডি অপশন, লেফট হ্যান্ডি অপশনস, হি শুড বল 4 ওভার্স। তাকে 4 ওভার বল, আমি একটি দুটি ম্যাচ তো আপনি খারাপ করতেই পারেন, সবাই খারাপ করতে পারে। আবারও উইকেটের পতন। এবার সালমান ইরশাদ উইকেটের শিকারের মিছিলে যোগ দিলেন। 5ম উইকেটের পতন। মোহাম্মদ নবী তিনি কট বিহাইন্ড হয়েছেন। ফেদার টাচ, তেমন বড় কোনো রিফ্লেকশন নেই, তবে যথেষ্ট ছিল। মোহাম্মদ নবী নিজেও হাঁটা দিয়েছেন, বুঝতেই পারছেন ভুলটা এখানেও হয়ে গেছে। স্লিংইং অ্যাকশন, বলটা এমনিতে অ্যাঙ্গেলের সঙ্গে একটু বেরিয়ে যায়, সেটাই হয়েছে। অল্প একটু ডিভিয়েশন, তাতেই কাজের কাজটা করে ফেলেন সালমান ইরশাদ। চমৎকার বোলিংয়ে পরিবর্তন মেহেদী হাসান মিরাজের। আমরা ভাবি কি আর হয় কি, আমরা সকালে ভাবছিলাম তাদের খুলনার গুরুত্বপূর্ণ 2জন বোলার আছে কিন্তু খেলছেন না, রনি এবং হাসান মাহমুদ নিয়মিত বোলার, এবং খুলনার বোলিংয়ের ভারটা তারাই সাধারণত নিয়ে থাকেন। আজকে 2জন খেলছেন না, বোলিংয়ে হয়তো একটু অফ। মাশরাফের 9 ইনিংসে 144 রান, স্ট্রাইক রেট 182 রান। চমৎকার টসড আপ ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে, দারুণ এক্সট্রা কভার ড্রাইভ, 4। রিয়াদ খুঁজছিলেন রুম, অফ স্টাম্পের বাইরে রুম খুঁজছিলেন, সেটা পেয়েছেন। লং লিভার, দারুণ শট রিয়াদের, দারুণ ব্যালেন্স, এবং মাথায় ছিল কাভারটা কোথায়, ডিপ পয়েন্টটা কোথায় সেটা দেখে তিনি মেরেছেন। দারুণ শট মাহমুদ রিয়াদের। এবারে তিনি নিশ্চয় চাইবেন আরও ভালোভাবে ইউজ করতে। ডাউন দ্য উইকেট, রিয়াদের সিগনেচার শট, দারুণ শট মাহমুদুল্লাহ রিয়াদ।
তিনি বোধহয় মেহেদী হাসান মিরাজকে এক্সপেক্ট করছিলেন এই ওভারে এবং দেখছিলেন যে তার বলটা কিন্তু স্পিন হচ্ছে না, যে কারণে ডাউন দ্য ট্র্যাক আসতে তিনি দ্বিধাবোধ করছেন না যে বলটা যেহেতু স্পিন করবে না, আমি সোজা স্ট্রেট ব্যাটে খেলবো। সেরকমই একটা দারুণ শট দেখার মতো। ব্যাক টু ব্যাক 4। ফ্লাইট দেয়ার মাসুম ব্যাট হাত থেকে এবার সোজা মেরেছেন ফাহিম আশরাফ। দারুণ টাইমিং ফাহিম আশরাফের। আমরা জানি তিনি ভালো ব্যাটিং করতে পারেন, বাট দারুণ শট, লং অন এবং লং অফ, কোনো সুযোগ পাননি। স্ট্রেট ড্রাইভ শটটা দেখতে পাচ্ছি, খুব বেশি সুযোগ পাননি, ব্যাটের কিন্তু একদম সামনে ছিল, এলিভেশন খুব একটা পাননি। তারপরে দারুণ টাইমিং ফাহিম আশরাফের, যথেষ্ট পাওয়ারফুল ব্যাটসম্যান। একেই বোধহয় বলে মাটি কামড়ানো শট, ওঠেনি একটু, একেবারে গড়িয়ে গড়িয়ে সীমানার বাইরে। মাটি কিন্তু কামড়ে ধরে রাখতে পারেনি। আবারও খেলেছেন, এবার কিন্তু লং অফ রয়েছে, তার হাতেই যাবে, গেল, দারুণ ক্যাচ। মাহমুদুল হাসান জয় 11-এ সুযোগ পান না, একটা সুন্দর ক্যাচ নিয়ে বুঝিয়ে দিলেন যে ফিল্ডিংটা তিনি দারুণ পারেন। ফাহিম আশরাফ হাতেও লেগেছে মনে হয় মাহমুদুল হাসান জয়ের। একটু টার্ন করেছে এই বলটা, একটু ব্যাক অফ লেন্থে ছিল, ঠিক যেই রকম বাউন্স প্রত্যাশা করেছিলেন ফাহিম আশরাফ সেটা হয়নি, একটু নিচের দিকে ছিল। বাট মাহমুদুল হাসান জয় দারুণ ক্যাচ, সামনে এসেছিলেন, বলের উপর চোখটা রেখেছিলেন শেষ পর্যন্ত, এবং সবচেয়ে শেষের যে গুরুত্বপূর্ণ জিনিসটা, বলটা ড্রাইভ করার পরে যেন হাত থেকে বলটা ছুটে নিয়ে যাচ্ছেন, স্লাইড করেছিলেন, যার জন্য কন্ট্রোলটা ছিল বলের উপরেও। ফাহিম আশরাফ ফিরে যাচ্ছেন, বরিশাল ইজ ইন ডিপ ট্রাবল টুডে। রিশাদের জন্য আজকে একটা চ্যালেঞ্জ, ব্যাট হাতে একেবারেই টেস্টেড হননি। শট মিরাজে রিশাদের, এবং বাউন্ডারি পেয়ে যাবেন। যেটা বলছিলাম, খুলনার 3টি ওভার কিন্তু কাভার করতে হবে, জিয়ার রেগুলার বলার নন, তার 2টি ওভার বাকি আছে, এবং মিরাজ 1টি ওভার বাকি, আর মেহেদী হাসান মিরাজ 1টি ওভার বাকি আছে। প্রথম বলতে একটু 4 প্লেন, রিশাদ একটু অফ স্টাম্পের বাইরে ছিল, কাটার বল একটু দূরে সরে কাট মারতে চেলেন, ব্যাটে বলে ভালো মতো হয়নি, বাট তিনি মাইন্ড করবেন না, বিকজ 4টি রান কিন্তু সেখানে পেয়ে গেছেন। বোলিং স্ট্রেংথটা একটু কম। এবার কিন্তু চালিয়েছেন কভারের উপর দিয়ে, ফিল্ডার খুব বেশি নড়ার সুযোগ পাননি। 4। দারুণ শট রিশাদের, আমরা জানি তিনি ব্যাটিং করতে পারেন, বাট আজকে তার সেই ব্যাটিংয়ের সামর্থ্যটা দেখানোর দিন। জিয়াউর রহমান অনেক বাইরে বল করেছেন, অনেক রুম দিয়েছেন অফ স্টেম্পার, এবং রিশাদ শটটা যখন খেলেছেন তখন খেয়াল রেখেছিলেন ফিল্ডারটা কোথায় আছে, উইকেটের সামনে খেলার চেষ্টা করেছেন, এবং ক্যাপটাও ভালো পেয়েছেন, টাইমিং ভালো করেছেন, ব্যালেন্সটা খুব ভালো ছিল। দারুণ শুরু এবারের, প্রথম 2 বলতেই 2টি বাউন্ডারি পেয়ে গেছেন, একটা ভালো ওভার হয়তো হতে যাচ্ছে ফরচুন বরিশালের জন্য। শর্ট থার্ড ধরতে পারলেন না, আরো একটা 4, টানা 3টা 4, 3 ধরনের। প্রথমটা এজ থেকে, পরেরটা একটা এরিয়াল কাভার ড্রাইভ থেকে, এবং তৃতীয় বলটায় একেবারে মেপে একটা শট খেলেছেন রিশাদ। ইচ্ছে করে চেয়েছিলেন শর্ট থার্ডের ফিল্ডারকে পরাস্ত করবেন, ক্রস সিম ডেলিভারি ছিল, যে গতি আছে সেটাই ব্যবহার করলেন, অনেক লেটে খেলেছেন, একেবারে চোখের নিচে। সফট টাচও যে খেলতে পারেন সেটা কিন্তু দেখাচ্ছেন রিশাদ, তাকে আমরা বিগ হিটার হিসেবে চিনি, তবে ফিল্ডারদের অবস্থান বুঝে এই ধরনের সফট টাচ পুরুদস্তুর ব্যাটারের মতোই। জিয়াউর রহমান বুঝতেই পারছেন না আসলে কি করা উচিত, 3টা বলই করেছেন, এবারে চালিয়েছেন সোজা, মিরাজকে এর আগেও 6 হাঁকিয়েছেন, আরো একটা 6, আরো লম্বা, আরো দূরে, ব্যাটারের নাম মাহমুদুল্লাহ রিয়াদ। রিয়াদকে তার মেহেদী হাসান মিরাজকে তার লেন্থের দিকে কিন্তু অনেক নজর রাখতে হবে, রিয়াদ ঠিক এই বলটাই খুঁজছেন, এবং যদি তার জোনে পেয়ে যান বলটা একটার দিকেই যাবে, সেটা হচ্ছে বাউন্ডারি লাইনের বাইরে, এবং সেটাই হয়েছে। একটু পেস ভ্যারিটাও করতে পারেন মিরাজ, হয়তো একটু টেনে বল করতে পারেন, অথবা একদম ফুল ব্যাট সুইং করার কোনো সুযোগ দিলে কিন্তু মাহমুদুল রিয়াদ মাঠের বাইরে ফেলে দেবেন বলটা। খুব সেন্সিবল ব্যাটিং, আগের বলে যেভাবে 2 রান নিয়েছেন। শট এক্সেলেন্ট, শেষ মুহূর্তে প্লেসমেন্টটা দেখার মতো হলো, ওখানে পয়েন্ট
পারলেন না। ডিপ পয়েন্টেও যিনি ছিলেন অনেকখানি দৌড়ে এসে বলটা আটকানোর চেষ্টা করলেন, সেটাও হলো না। এক্সেলেন্ট প্লেসমেন্ট রিশাদ হোসেনের কাছ থেকে। সাধারণ টাইমিং, দারুণ স্কোর কাট। একটু অপেক্ষা করেছেন, একটু কাটা ডেলিভারি ছিল, বাট একটু অপেক্ষা করার জন্যই কিন্তু সময়টা পেয়েছেন, ব্যাক গ্যাপটা পেয়েছেন। দেখুন একটু অপেক্ষা, অনেক ক্রিজটা ইউজ করছেন, উইকেটের পেছনে ব্যাটিং করেছে এবং সুন্দর টাইমিং করেছেন, জোরে মারার চেষ্টা করেননি। আফিফ হোসেন অনেক দ্রুতগতি একজন ফিল্ডার, কিন্তু তিনিও কিন্তু বলটা আটকাতে পারেননি, ফিল্ডার নেই। অ্যালেক্স রস বলটা কুড়িয়েছেন, তবে এই সিঙ্গেলের মাধ্যমে আরও একটা 50। সতীর্থদের অভিবাদনের জবাব দিচ্ছেন ব্যাটটা উঁচিয়ে মাহমুদুল্লাহ রিয়াদ। আবারও ক্রাইসিসের মুহূর্তে যখন প্রয়োজন তখনই ত্রাণকর্তার ভূমিকায় তিনি অবতীর্ণ হন। 14তম বিপিএল ক্যারিয়ার 50 এবং আবারও দল যখন বিপদে। ফুল লেন্থের অফ কাটার, যেটা হাবিবুল বাশার সুমন বলছিলেন, যতটা ফুল রাখা যায় ইন ফ্রন্ট অফ দ্য উইকেট খেললে, যেখানেই খেলবেন সেখানে আসলে ফিল্ডার আছে, তাদের বিট করতে হলে গ্যাপ বের করতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে। তবে রিশাদ কি করেন দেখার বিষয়। 50 রান হাওয়ায় উঠেছে, ব্যাকওয়ার্ড পয়েন্টের মাথার ওপর দিয়ে চার, গুরুত্বপূর্ণ কিছু রান তুলে দিচ্ছেন রিশাদ হোসেন। সুন্দর শট, নাইস শট, আই লাইক ইট। বেশি জোরে মারার চেষ্টা করেনি, তার মাথায় ছিল থার্ড ম্যান উপরে, পয়েন্ট উপরে, জাস্ট অবস্টেবল অনেকবার জাস্ট প্লেস করেছেন বলটা, জোরে মারার চেষ্টা করেনি, মাথায় ছিল যে শর্ট থার্ডের উপর মারবেন, সেটাই করেছেন। দেখুন উইকেটের ক্রিজটা কত সুন্দর ইউজ করেছেন, দারুণ শট, দারুণ প্রেজেন্স অফ মাইন্ড। একজন টেইলারের কাছে আসলে এত পরিশীলিত ব্যাটিং সবসময় আশা করা যায় না, বাট রিশাদ হোসেন আজকে এবার কিন্তু চালিয়েছেন, আউট হয়ে যাবেন, হয়ে গেছেন। লগনের ফিল্ডারকে কিন্তু একেবারে মানে জায়গা পরিবর্তন করা লাগেনি, রিয়াদের ক্যাচটা তিনি নিয়ে নিলেন। ভালো ইনিংস মাহমুদুল্লাহ রিয়াদের, ধ্বংসস্তূপের মধ্যে দাঁড়িয়ে ব্যাটিং করছিলেন, এলিভেশন পাননি। জিয়াদ বলটা কিন্তু ভালো করেছেন, ক্রস সুইংয়ে ডেলিভারি করেছেন, একদম ফুল ডেলিভারি, একদম এলিভেশন পাননি, ব্যাট সুইং করার কোনো জায়গায় পাননি মাহমুদুল্লাহ রিয়াদ। বাট এটা এক্সপেক্টেড যে জিয়া এই বলটাই করবেন। হয়তো ভালো হতো যদি স্কুপ শট খেলার চেষ্টা করতেন, কারণ এই বলটা আসলে এলিভেশন না পেলে বাউন্ডারি ক্লিয়ার করা খুব মুশকিল। তো র্যাম্প শট অথবা রিভার্স স্কুপ যদি চিন্তা করতেন তাহলে হয়তো একটু বেটার অপশন হতো। বাট ওয়েল প্লেড মাহমুদুল্লাহ রিয়াদ, 35 বল খেলে 50 করেছেন। জাহানদাদ বড় শট খেলতে পারেন। এবার কিন্তু স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড রিশাদ হোসেন, কেউ কিন্তু এটা আটকানোর নেই, বিশাল জয়। ওয়াও 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 ওয়াও, রিশাদ হোসেন দারুণ শট। মাহমুদুল্লাহ ঠিক যেই শটটা মারতে চেয়েছিলেন, যেখান দিয়ে মারতে ছিলেন ঠিক সেটাই তিনি মারলেন, বাট এবার আরো বেশি পারফেকশন ব্যাটের গড়ে বল করার চেষ্টা করেন। এবার কিন্তু জাহানদাদ মেরেছেন, জায়গা পেয়েছিলেন তার ব্যাটের, এবং সম্ভবত একটা বড় 6, বিগেস্ট 6। 90 মিটার তো হবেই মঞ্জুর ভাই। তাই তো মনে হচ্ছে। জাহানদাদের স্ট্রাইক রেট কিন্তু 400, সবে 250। 5 নম্বর ছক্কা ইনিংসের, এবং সেটা বিশাল, এত বিশাল যে বলার অপেক্ষা রাখে না, গ্যালারিতে গেল। এবং জাহানদাদের চোখটা দেখেন, ওর চোখটা কিন্তু একেবারে সোজা আকাশ বরাবর ছিল, মানে বলের যে ফ্লাইটটা সেটা তিনি চোখের সঙ্গে রেখেছিলেন। আবারও মেরেছেন, এবার এক্সট্রা কাভারের ওপর দিয়ে ডিস্টেন্স কাভার করবে না, ক্যাচ হয়ে গেলেন, এর সাথে দ্বিতীয় শিকার হয়ে গেলেন জাহানদাদ। কিন্তু একটা ক্যামিও খেলেছেন অবশ্যই বলতে হয়। আরো ছোট্ট একটা পার্টনারশিপ 17 রানে, সেটাও কিন্তু ভেঙে গেল। এটা হয়তো কাভার উপর দিয়ে মারতে চেয়েছিলেন, ব্যাটটা ঘুরে গেছে জাহানদাদের, শটটা দেখতে পাচ্ছি। এটা সহজ নয় ইরশাদকে আসলে শর্ট বল শট খেলা। এর আগের বলটা একটু ব্যাক অফ লেন্থ করেছিলেন, স্লট ডেলিভারি, সেটা তার জোনে পেয়ে গেছিলেন জাহানদাদ, বাট এটা একদম রাইট অফ দ্য মানি, সামনেই বল করেছিলেন, এলিভেশন পাননি, ব্যাটটা সুইং করার জায়গা পাননি জাহানদাদ খান। স্ট্রাইক রেট 92 বলে দিচ্ছে তিনি বিগ হিটার নন, তারপরও টি20তে 21 রান, অপরাজিত তার সেরা স্কোর। না এটাও চলবে, এটা হলেও চলবে, এটা হলে কোনো সমস্যা নেই। সরে যে মেরেছিলেন ইনসাইড এজ, ভাগ্যবান, বাট 4টি রান পেয়ে গেলেন, এটা হলে কোনো সমস্যা নেই। এরকম বাউন্ডারি হলে নিশ্চয়ই বরিশাল মাইন্ড করবে না। 156 8 উইকেটে, 15 নম্বর বাউন্ডারি ওভারের ইনিংসের।
8.14 রান রেটটা কিন্তু এই প্রথম 8-এর ঘরে স্পর্শ করলো এই লাকি বাউন্ডারির সৌজন্যে। একটা ইয়ারকাট দিয়েছিলেন, শেষ পর্যন্ত সেটাই ব্যাটটা স্পর্শ করতে পেরেছেন, এটাই তানভীরের সাফল্য। চালিয়েছেন কিন্তু এলিভেশন পেয়েছেন, 6ও হবে। প্যারামিটার বোর্ডে যে লাগলো একেবারে লং অফের ওপর দিয়ে তানভীরও ছক্কা মেরেছেন। চমৎকার পিক আপ, চমৎকার পিক আপ। একটু আগে বলছিলাম 21 অপরাজিত প্রয়োজন নেই, 4-5 বলে 15 রান উঠাতে পারলেই অনেক। কিং অফ বরিশাল বলছেন একজন তানভীর ইসলামকে। খেলছেন কিন্তু রাজার মতোই, দুটো পায়ে সরিয়ে নিয়ে জায়গা করেছেন প্রথমে, তারপর ফুল টসটাকে চালিয়েছেন উপরের দিকে। মোটেও সহজ কাজ নয়। টু বি অনেস্টলি স্পিকিং, আমি তানভীরকে অনেকদিন আগে থেকে দেখছি, বল হাতে তাকে অনেকবার ভালো স্পেল করতে দেখেছি, বাট ব্যাট হাতে এত সুন্দর ছক্কা মারতে কিন্তু আমি দেখিনি। এই প্রথম দেখেন, বাট ইটস এ গুড শট। এক্সট্রা কাপের উপর দিয়ে চালিয়েছেন ক্যাচের মতো, কিন্তু ওখানে ফিল্ডার নিতে পারলেন না মেহেদী মিরাজ। 2টো রান বরং পেয়ে গেলেন ওখানে। রিশাদ হোসেন স্ট্রাইক ফিরে পেলেন। বল আকার আছে কিন্তু ডিউ যথেষ্ট, সবাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি বল মিস করছেন। রিশাদ হোসেন মিস করে গেছেন, মিড উইকেটে মারতে গেছেন, ক্যাচটা কিন্তু ধরা উচিত ছিল মিরাজের। আরেকটু যদি মুভ করতে পারতেন তাহলে হাতে পেতেন, বাট আমরা দেখছি রাতের খেলায় অনেকেই ক্যাচ মিস করছেন। স্লিপারি বল, জায়গা করেছেন, এলিভেশন পাননি, ব্যাটের জায়গায় লাগাতে পারেনি ঠিক মতো, তারপরও 2 রানের জন্য ছুটছেন। বিপদ হতে পারে, বিপদ হয়ে গেছে। আম্পায়ার তারপরও সেফ থাকার জন্য তৃতীয় আম্পায়ারের কাছে গেছেন, তবে শারফুদ্দুল্লাহ মাথা নাড়িয়ে বলছেন হ্যাঁ আপনি আউট। তো রিশাদ খুব একটা সময় অপচয় না করে হয়তো প্যাভিলিয়নের দিকে চাইলেও ফিরতে পারেন। ডিসিশন পেন্ডিং দেখানো হচ্ছে, তবে খালি চোখে দেখে মনে হয়েছে রিশাদ ওয়েল শট। চেষ্টা ছিল রিশাদের, ভালো থ্রো, সেখানে একদম ফ্ল্যাট থ্রো। রিশাদ যথেষ্ট দ্রুতগতির দৌড়ান উইকেটের মাঝখানে, বাট ইট ওয়াজ এনাফ। বরিশাল এই মুহূর্তে কিন্তু যেরকম স্ট্রাগল করছিলেন, তারা ভেবেছিলেন যে হয়তো 140 রানে শেষ করবেন, বাট তারা নিশ্চয়ই 166 for 9 অ্যাট দিস মোমেন্ট, এবং দে উইল টেক ইট। শুন ভাই, একটা প্রত্যাশা ছিল আপনার 170। জায়গা করেছেন, পায়ে না লাগলে অন্য কিছু বোধহয় হতে পারতো। 1 রান তো পাবেনি, 2 রানের জন্য আর ছুটবেন না। 167তে পৌঁছেছে ফরচুন বরিশাল। একটা সময় মনেই হয়নি এখানে তারা পৌঁছতে পারবে, তবে শেষ 30 বল থেকে এসেছে 61 রান। তানভীর ফিরে যাবেন অবশ্যই মাথাটা উঁচু করে। 4 বল থেকে 12 কতটা গুরুত্বপূর্ণ হতে পারে এটা বোঝাই যাচ্ছে। শেষ 5 ওভারে 61, 7 থেকে 15 76। প্রথম পাওয়ার প্লে খারাপ হলেও শেষ পর্যন্ত ব্যাটিং ডেপথের কারণেই ফরচুন বরিশাল 167তে পৌঁছতে পারল। ব্যাটিং কার্ড তাওহিদ হৃদয় 36 করেছিলেন টপ অর্ডারে, আজকে ওপেন করতে নেমেছিলেন। তামিম মালানের জোড়া আঘাত প্রথম ওভারেই, সেখান থেকে রিকভার করতে অনেক সময় লেগেছে, তবে রিকভার করে দিয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। আরও একটা 50 টি20 ক্যারিয়ারে 45 বল থেকে নিচের দিকে এসে কিছু কন্ট্রিবিউশন, যেটা লম্বা লেজ থাকলে হয় সেটাই হয়েছে, বা লম্বা ব্যাটিং অর্ডার থাকলে যেটা হয়। পার্টনারশিপ 47-এর বেশি দুটো জুটি হয়নি, আর 23 রান 17-15 ছোট ছোট কিছু জুটি মিলিয়ে 149-এ পৌঁছেছে বরিশাল। দুঃখিত, 167-তে পৌঁছেছে 9 উইকেট হারিয়ে বরিশাল। বোলারদের মধ্যে 5 জনই বল করেছেন 4 ওভার করে। এক্সপেন্সিভ হয়ে গিয়েছিলেন ফিফথ বোলিং অপশন জিয়া, তবে একটা উইকেট পেয়েছেন। মেহেদী মিরাজ পেয়েছেন 3 উইকেট। উইকেট না পেলেও শেষ দিকে এক্সপেন্সিভ ছিলেন আমির, তবে নাসুম এবং ইরশাদ ইকোনমির পাশাপাশি উইকেট দখল করতেও ভুল করেননি। টার্গেট থাকবে খুলনা টাইগার্সের জন্য 168। প্রথম বল আউটসাইড এজ, নাইম শেখ লাকি একেবারে ঠিক জায়গায় করেছিলেন বলটা। নবী তার হাতের নাগালের খানিকটা বাইরে দিয়ে ভালো জায়গায় জাহানদাদের শুরু।
অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন মোহাম্মদ নাইম শেখ যে এই জোনেই বলটা করবেন আউটসাইড অফ স্ট্যাম্প। খেয়াল করে দেখবেন নাইম যে জায়গা থেকে বলটাকে মিট করেছেন তখন তিনি সাফল করে কিন্তু বোলার দৌড়ে আসার আগেই মানে গ্যাদার পজিশনে যাওয়ার আগে চতুর্থ স্টাম্পে চলে গিয়েছিলেন। সো ইট ওয়াজ অ্যান্টিসিপেটেড বাট নট এক্সিকিউটেড। তুলে মেরেছেন, ব্যাটে বলে একেবারেই কানেকশন নাই, ফিরতে হবে প্যাভিলিয়নে। তামিম ছিলেন, কোনো ভুল নয় তামিমের। ইমরুল কায়েস, তাকে ফিরতে হবে প্যাভিলিয়নে। জাহানদাদের ব্রেক থ্রু। ভালো বল, নতুন বলে মুভমেন্ট পাচ্ছিলেন, সুইং পাচ্ছিলেন, ভালো লেন্থে বল হিট করেছে, সিম মুভমেন্ট চমৎকার, আউটসুইং বল করেছেন, একটু শর্ট অফ লেন্থ। ইমরুলকে প্রলোভন দেখেছেন পুল খেলার জায়গা থেকে, বাট ইমরুল অনেকদিন পরে ওপেন করতে আসলে কিছুটা সমস্যা হতেই পারে। পেসে পিট হয়েছিলেন, যেতটুকু পেস আশা করেছিলেন 136.4, বেশ গতি ছিল আমি বলবো। শর্ট অফ লেন্থ 136 মিনস এই বলটা যদি সামনে হতো নিশ্চিতভাবে এটা 140 প্লাস হতো। রুম পেয়েছেন, ফিল্ডার মিস করেছেন। নাইম শেখ হয়তো বা প্রত্যাশাও করেননি এই বলটা 4 তিনি পেয়ে যাবেন, তবে 4 তিনি পেয়ে গেছেন, 4 তিনি পেলেন। একেবারে উপহার। জাহানদাদ খান তার প্রথম ওভারে উইকেট পেয়েছেন, একেবারে নাগালে ছিল তার বলটা, হাত ফসকে বেরিয়ে গেছে। এবং যেখানে একটা রানও হওয়ার কথা না সেখানে ফ্রি বোনাস 4 রান। 50 রানের মতো লাগবে এখনো। নাইম শেখ এবারে কানেকশনটা করেছেন, ঠিকঠাক লাগিয়েছেন, রিভার্স সুইপ এন্ড ইটস আ 6। ম্যানুফ্যাকচার শটটা খেলতে হতো এবং যেহেতু নাইম শেখ ক্রিজে আছেন এই কারণেই মোহাম্মদ নবীকে দিয়ে কন্টিনিউ করাচ্ছেন তামিম ইকবাল খান, বাট ভালো এক্সিকিউশন মোহাম্মদ নাইম শেখের। চমৎকার বডি ব্যালেন্স ছিল, বলের উপর পুরো শেষ পর্যন্ত চোখটা রেখেছেন। ভালো বল, এক্সিলেন্ট ডেলিভারি এন্ড ইটস আউট। এসআইএস সৈকত তিনি আঙুল তুলে জানিয়ে দিলেন মেহেদী হাসান মিরাজ, ইউ হ্যাভ টু গো। ফাহিম আশরাফ, ম্যান উইথ দ্য ম্যাজিক্যাল, ম্যান উইথ দ্য গোল্ডেন আর্ম। ওভারের শুরুতে একটা কথা বলছিলাম, কমেন্টেটার্স কার্ডস ব্যাপারটা সেরকম কিনা। বেশ বড় একটা ডিভিয়েশন, এতটাও এক্সপেক্ট আমরা আসলে এই জায়গা থেকে করিনি যে এরকম ডিভিয়েশন পাবে ফাহিম আশরাফের এই বলটা। আম্পায়ার শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত তিনি আউট জানিয়ে দিয়েছেন। মিরাজ হয়তো বা হাইট ফ্যাক্টরের কথা বলছেন, রিলিজিংটা ইম্প্যাক্টটা আউটসাইড কিনা সেটা আমার কাছে এই প্রান্ত থেকে দেখে মনে হচ্ছে, কারণ মিরাজ সাফল করে অনেক সরে এসেছিলেন অফ স্ট্যাম্প বা চতুর্থ স্টাম্পের দিকে। সো প্রযুক্তির সহায়তা নিয়ে যতটুকু আমরা দেখছি কম বক্স থেকে মনে হচ্ছে ইম্প্যাক্টটা আউটসাইড। মিরাজ কতটা লেট ছিলেন শটটায়, জাস্ট লুক এট দ্য গ্যাপ বিটুইন ব্যাট অ্যান্ড বল। 130 কিলোমিটার গতিতে বলটা করেছেন ফাহিম আশরাফ। না, এটা কিন্তু পেসে পিট হয়নি, এটা মিরাজ ওয়েট করছিল আউটসুইং করবে, ও কাট খেলার জন্য, ব্যাটের পজিশনটা কিন্তু কাট খেলার জন্য। ইনকাট যখন করেছে তখন আর কিছু করার ছিল না, ব্যাটটা জাস্ট ওখানে স্টাক হয়ে গিয়েছে। বেসিক্যালি তার ব্যাট পজিশন কাট খেলার জন্য গিয়েছিল, এবং আমরা জানি ফাহিম আশরাফ কিন্তু আউটসুইং বলই করে। এবং আমরা যদি দেখি যে ম্যাচটামি যেটা বলছিল আসলো উইকেট নিয়ে নিল, এটা কিন্তু প্রায় সময় করেছে পিছনের দিকে কট বিহাইন্ড, এবং সেই আউটসুইং বলটাই করে থাকে। এখানে সেই সুইংটা আশা করেছিল মিরাজ, কাট খেলতে গিয়েছিল, বাট ইনকাট করাতে ব্যাটার কাট খেলা পর্যন্ত যেতে পারেনি। ইম্প্যাক্টটা আউটসাইডই হবে, অনেক বাইরে। এবং হান্নান ভাই রাইটলি পয়েন্টেড আউট, মিরাজ কিন্তু ওই আউটগোয়িং বলের প্রত্যাশাতে চতুর্থ স্টাম্পে গার্ড নিয়ে সাফল করে এসে দাঁড়িয়েছে। সো সারপ্রাইজিংলি বলটা যখন ইনকাট করেছে, এটা মিরাজের জন্য যেমন একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল, আমাদের জন্য এই প্রান্ত থেকে সারপ্রাইজিং ব্যাপার। তবে আরও একটা সারপ্রাইজিং ব্যাপার যে ইম্প্যাক্টের জায়গাটা শরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকতের জহুরির চোখটাকেও ফাঁকি দিয়েছে। এই বলটা আউটসুইং করেছিল, আমরা স্লো মোশনে নিশ্চিতভাবে এই 4টা আবার দেখবো। আগের বলগুলো কাট করানোর উদ্দেশ্যে বল করেছে, সিম পজিশনটা দেখবেন। এই বলটা আউটসুইং করিয়েছে, যেখানে সুইং করে এইজ হয়ে কিন্তু বের হয়ে যাচ্ছিল। সো চমৎকার বুদ্ধিমত্তা দিয়ে বোলিং করছে, কাট করানোর চেষ্টা করছে, সেখানে কাট পেয়েছে। এই বলটা সুইং করানোর চেষ্টা করেছে, সুইং করেছে, লাকি বাউন্ডারি বলতে হবে মিরাজের জন্য। নট কনভিন্সিং অ্যাট অল। তো রেজাল্টটায় খুশি হবেন মেহেদী হাসান মিরাজ। স্লগ খেলেছিলেন, অ্যাক্রস দ্য লাইন হিভ করেছিলেন, তবে আউটসাইড এজ, বল চলে গেছে সীমানার বাইরে। তুলে মেরেছেন অবশেষে মেহেদী হাসান মিরাজ। একটু হাফ ছেড়ে বাঁচবেন। প্রথম 4 মিরাজের ব্যাটে,
পাওয়ার প্লেটা কাজে লাগাতে এসছেন, তার প্রথম 4টা মারলেন পাওয়ার প্লে শেষে, 7 ওভার শেষে খুলনা 37 1 উইকেটে। তানভীর ডাউন দা উইকেটে মিরাজ চালিয়েছেন সজোরে, 6 হয়ে যাবে, প্রথম 6 মিরাজের ব্যাটে। বলছিলাম প্রেসারটা বাড়ছে, সেটাই রিলিজ করলেন মেহেদী হাসান মিরাজ। ভালো এক্সিকিউশন মেহেদী হাসান মিরাজের, ডাউন দ্য ট্র্যাক এগিয়ে এসে এই বলটায় শটটা খেলেছেন এবং খানিকটা স্পিড কমিয়েও দিয়েছিলেন তানভীর ইসলাম। ইনিশিয়াল বলগুলো করেছিলেন 95-এর উপরে, এই বলটা করেছেন 89.2। সুযোগটা পেয়েছেন, এক্সিকিউট করেছেন বেশ ভালো। কেউ লং অফ এইসব জোনগুলোতে ফিল্ডিং করে থাকে। কাট করেছেন, বুলেট একদম গুল্লির মতো বলটা বেরিয়ে গেছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে 4টি রানের জন্য। স্কোয়ার কাট মিরাজের অন্যতম শক্তির জায়গা, সুযোগ পেয়েছেন, রুম পেয়েছেন এবং এবারের বলটা ভেতরে ঢুকছিল না, সেটা বুঝতে পেরেই দারুণ এক স্কোয়ার কাট মিরাজের ব্যাটে। ফলাফল 4। প্রথম যে বলটা তিনি ফেস করেছিলেন ফাহিম আশরাফের, এই জোন থেকে বলটি ইনকামিং ভেতরের দিকে ঢুকেছিল। মিড উইকেটের ওপর দিয়ে চালিয়েছেন এবং ফ্ল্যাট 6। কানেকশনটা শুনেই মনে হচ্ছিল বলটা বোধহয় অল দ্য ওয়ে চলে যাবে। ফ্ল্যাট একেবারে মাঝ ব্লেডে নিয়েছেন, গ্যাপটাও বের করেছেন, সেখানে মিড উইকেটের ফিল্ডার ছিলেন, তার বাঁ পাশ দিয়ে বলটা গিয়েছে। ঝোলানো বল, প্রলুব্ধ করার মতোই বল, মেহেদী মিরাজ কার্পণ্য করেননি। চমৎকার ব্যাট সুইং, স্লগ সুইপ, 6টা রান, খুব গুরুত্বপূর্ণ। ওভারের শুরুর দিকেই একটা বড় শট খেললে ওই চালিয়েছেন, এলিভেশনটা পাননি, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্স পাননি এবং শেষ পর্যন্ত উইকেটে দেখা পেলেন এবং তিনি আর কেউ নন, মেহেদী মিরাজ। মোহাম্মদ নবী খুব বুদ্ধিমান একজন বলার, পেস এবং ফ্লাইটটা দারুণ ভ্যারি করেন, ব্যাটসম্যানদের খুব একটা সুযোগ দেন না। মেহেদী হাসান মিরাজ নবীকে দেখে হয়তো তার চোখটা বড় হয়ে গেছিল এবং বড় শট খেলার প্ল্যান করছেন সম্ভবত প্রথম থেকেই। বলটা এলিভেশন পাননি, তারপর জোর করে মারতে গিয়েছিলেন এবং তৌহিদ হৃদয় ভুল করেননি কোনো। মিরাজ আউট হয়ে চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। ছোট্ট ইনিংস, বাট নতুন যিনি ব্যাটসম্যান এসেছেন রস, তার সামনে কিন্তু 10 রানের টার্গেট প্রথম ওভার থেকেই। খুলনা টাইগার্স এবার মেরেছেন, আউট হয়ে যেতে পারেন অ্যালেক্স রস এবং আউট হয়ে গেলেন। রিশাদের জন্য আইডিয়াল সময় বল করতে আসার। একজন লেগি হিসাবে যখন দেখবেন প্রতিপক্ষ আপনাকে আক্রমণ করতে চায়, তখন কিন্তু উইকেট পাওয়ার সম্ভাবনাটাও বাড়ে। প্রথম বলে তেড়ে আসলেন অ্যালেক্স রস, স্টেপ আউট করেছিলেন, জায়গা করেছিলেন, উদ্দেশ্য ছিল তিনি কাভারের ওপর দিয়ে খেলবেন, টাইমিংটা একেবারেই মেলাতে পারেননি, শুরু থেকে স্ট্রাগল করছিলেন এবং ক্যাচিংয়ে আজকে কোনো ভুল হচ্ছে না এবং সব ক্যাচই মোটামুটি তাওহিদ হৃদয়ের কাছেই যাচ্ছে। তিনি কিন্তু ধরে নিচ্ছেন রিশাদ। বোলার নাম্বার 6 হলেও তিনি দলের মূল বোলারদের একজন, কাজের কাজটা করে দিয়েছেন। সময় পাননি, সময় দিচ্ছেনও না, চমৎকার মিড উইকেটের ওপর দিয়ে প্রথম বলটায় চালিয়ে খেললেন 6। অসাধারণ পিক আপ, লেন্থটা পড়েছেন অনেক আগে, একটুখানি খাটো ছিল, স্কিড করে আসবে সেরকম একটা ধারণাও তিনি রেখেছেন। আগের দিনও রাতের ম্যাচ ছিল, তিনি জানেন বলের আচরণটা কেমন হতে পারে। একটুখানি খাটো পড়ে গিয়েছে এবং আফিফ নিজেও খুব বেশি উচ্চতায়। এবার আউট হয়ে যেতে পারে না, বাউন্ডারি পেয়ে যাবেন মনে হচ্ছে, সেখানে ঠিক মতো টাইমিং করতে পারেননি, বল বাউন্ডারি লাইন ছুঁয়ে গেছে। ভালো চেষ্টা, কিন্তু শেষ পর্যন্ত সফল নয় জাহানদাদের। নাইম শেঠ অপপ্রান্তে পড়ে গেছেন, ঠিক বোধগম্য নয় কেন, বাট আফিফ কিন্তু রিস্ক নিচ্ছেন এবং রিস্ক নিয়ে সফল হচ্ছেন নাইম শেখের কাছ থেকে, সেটা যেটা এখন দেখতে পাইনি। বাট এখন পর্যন্ত ভালো ওভার, 10টি রান চলে এসছে। জাহানদার ভালো ট্রাই করেছেন, শেষ মতো নিচে হতে পারেননি, বলটা চলে গেছে বাউন্ডারি রোপ ছুঁয়েছে, বোঝা যাচ্ছে না এখান থেকে। আম্পায়ার্সের কলের জন্য একটু ওয়েট করতে হবে আমাদেরকে, বাট জানতে বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হচ্ছে এটা ছুঁয়ে গেছে রোপটা। আই থিঙ্ক ইটস টাচ, এটা স্পর্শ করে গেছে। মেরেছেন নাইম, কিন্তু আজকে কেন জানি এবার বাউন্ডারি পেয়ে যাবেন, অ্যাটলিস্ট শেষ পর্যন্ত নাইমের ব্যাট থেকে একটা বাউন্ডারি আমরা দেখতে পেয়েছি। শেষ পর্যন্ত তিনি গ্যাপটা বের করতে পেরেছেন,
কিন্তু শটে পাওয়ার কিন্তু এখনো আসেনি তার ব্যাটে। জায়গা করে নিয়েছিলেন, একেবারে ব্যাটের নিচের অংশে লেগেছে, কিন্তু যে পাওয়ারটা জেনারেট হওয়ার কথা সেটাও কিন্তু হয়নি। গ্যাপটা ভালো খুঁজে পেয়েছেন বলে বাউন্ডারিটা পেয়েছেন। এবং ম্যাচ থেকে যে পিছিয়ে পড়ার পেছনে নাইমের উইকেটে থাকাটা মনে হয় কিছুটা ফরচুন বরিশালকে হেল্প করেছে ম্যাচের কনটেক্সট অনুযায়ী। এবার কিন্তু চালিয়েছেন, এলিভেশন পেয়েছেন, ডিস্টেন্সও পাবেন, বল চলে যাচ্ছে মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে 6। সাবাস নাইম, তিনি মনে আমাদের কথা শুনতে পাচ্ছেন। আমরা অনেকক্ষণ ধরে তাকে নিয়ে কথা বলছিলাম। এই ওভারটা কিন্তু দারুণভাবে শুরু করেছেন। স্ট্রাইক রেট এখন 97, 100-র কাছাকাছি। বাট এই ওভারটা নাইমের ইউজ করা উচিত। এখন তো কিন্তু 4 ওভার আছে, এখন আর দেখে শুনে খেলার কিছু নেই। যখন ভালো স্টার্ট পেয়েছেন এই ওভারে, নেক্সট 4টা বলে তার ব্যবহার করা উচিত। তিনি পাওয়ারফুল ব্যাটসম্যান, পাওয়ার আছে তার হাতে, তিনি বাউন্ডারি ক্লিয়ার করতে পারেন। হয়তো এর আগে পারেননি, বাট এখন তিনি কিন্তু সেট ব্যাটসম্যান। নতুন ব্যাটসম্যানের জন্য এসে যতটা সহজ, তার জন্য কিন্তু অতটা তার থেকে বেশি সহজ। ইটস ইম্পর্টেন্ট ফর খুলনা টাইগার্স। নাইম শেখ এই 4টা বল যেন ভালো মতো ব্যবহার করতে পারেন। চালিয়েছেন মিড উইকেটের ওপর দিয়ে এবং 6 সরাসরি কিন্তু বাউন্ডারির ওপে এসে বলটা হিট করলো, একটা ফ্ল্যাট 6। দারুণ শট আফি হোসেনের। আমাদের শটটা দেখে থেকে তেমন কিন্তু অত বাউন্স, অত শট ছিল না। আমরা দেখতে পাচ্ছি ছক্কা, সোজাসুজি রোপে হিট করেছে। এটা ছক্কাই হওয়ার কথা, ছক্কাই হবে। দারুণ শট আফি হোসেনের, খুব একটা শর্ট বল ছিল না। দারুণ হাতটা এক্সটেন্ড করেছেন, ব্যালেন্সটা বজায় রেখেছিলেন এবং এখান থেকে পাওয়ার জেনারেট করা তো সহজ কাজ নয়, সেই কঠিন কাজটাই কিন্তু তিনি করতে পেরেছেন। ভালো ওভার এখন পর্যন্ত খুলনা টাইগার্সের। 15 রান এসে গেছে। শেষ বলটা ঠিক সেদিকে, কিন্তু এটা হোয়াইট বল হবে, এটা নো বল হবে ইনফ্যাক্ট। বোলারকে সতর্কও করলেন আম্পায়ার মোর্শেদ আলী খান সুমন, কারণ বলটা কিন্তু একেবারে উইকেটের বাইরে এসে পড়েছে। আমি নিশ্চিত আম্পায়ার চেক করবেন যে এই লাইনটা দেওয়া আছে, ওয়াইড লাইনটা দেওয়া আছে, কিন্তু নাইম শেখ সাফল করেছিলেন, কিন্তু এটা উইকেটের বাইরে। উইকেটের বাইরে বললে তো নো বলই হবে। ফাইভ মাস্টার ফলো করেছিলেন, দেখেছেন, অনেক সাফল করে বাইরে চলে গিয়েছিলেন, বাইরেই করেছেন, বাট এটা কিন্তু এটা নো বল হবে, উইকেটের বাইরে করেছেন। এটা হচ্ছে অনেকটা রাস্তা পেরিয়ে ফুটপাতে গাড়ি উঠে যাওয়ার মতো একটা ব্যাপার। পিচ পেরিয়ে অন্য পিচের উপর বলটা করেছেন। ঠিক আছে, তিনি ব্যাটারকে চেস করছিলেন, তবে এতটা বেশি চেস করে ফুটপাতে উঠে যাওয়ার প্রয়োজন ছিল না। আবারও চেষ্টা করলেন একই শট, বিফলে গেল আবারও। টো এন্ডে লেগেছে। ফাহিম আশরাফ, যেটা বলছিলাম আগেই, যুদ্ধে জিতে যাচ্ছেন এই মুহূর্তে আফিফের বিরুদ্ধে। এটাও তো উইকেটের বাইরেই ছিল। এটাও কিন্তু ফুটপাতেই খেলেছেন, এবার কিন্তু আর ছাড়েননি। স্মার্ট ব্যাটিং, স্টাম্প ছেড়ে দিলেন, তারপরে স্কুপ করলেন, বল চলে গেল ডিপ ফাইন লেগের ওপর দিয়ে 6। কি অসাধারণ! এইখানে অ্যান্টিসিপেশনটা কাজে লেগে গেছে নাইম শেখের। এবার হয়তো ভাবছিলেন তাকে চেস করে অফের বাইরে যাবেন না। ফাহিম আশরাফ স্টাম্পের লাইনে বল রেখেছেন, তবে নাইমও বুঝতে পারছিলেন এরকম একটা বল আসতে পারে এবং আসলে কি করবেন সেটার জন্য তিনি প্রস্তুত ছিলেন। কতক্ষণ আগে অফ স্টাম্প সব ছেড়ে তিনি দাঁড়িয়ে রয়েছেন সেই জায়গাটায়। বোলারকে তার লাইনে বল রাখতে দিচ্ছেন না, বিভ্রান্ত করছেন। ফাহিম এবারে স্টাম্প টার্গেট করেছিলেন, তবে নাইম শেখ কি দারুণ! আমার মনে হয় এত সেট একজন ব্যাটার না হলে এই ধরনের শট খেলা খুব কঠিন হতো। 50ও পেয়ে গেছেন এই 6, 3-4, 3-6, 49 বল থেকে 52, 100-র উপরে গেছে। স্ট্রাইক রেট 100-র উপরে। ম্যাচ যদি জেতাতে পারেন তাহলে বলবো সার্থক একটা নক, যদি না জেতাতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু এই ইনিংসটার জন্যই বলতে হবে খুলনা টাইগার্স তারা পিছিয়ে পড়েছিল। এজ হয়েছে, এজ থেকেও 4 আসে। নাইম শেখ যখন সেট তখন তো অনেক কিছুই ঘটবে। আবারও 17 রানের একটা বড় ওভার। ফাহিম আশরাফ
দুটো নো বল দিয়েছিলেন, ফ্রি হিট থেকে রান আসেনি, তবে লিগ্যাল বলগুলোকে শায়েস্তা করছেন নাইম। 56তে পৌঁছে গেছেন 50 বল থেকে, এখন 18 বল থেকে 41-এর ইকুয়েশন, পার্টনারশিপেরও 53 হয়ে গেছে। মেরেছেন, এবার আউট হয়ে যাবেন, আউট হয়ে ডেভিড মালান, হোয়াট হ্যাভ ইউ ডান? তামিম ইকবাল সঙ্গতের কারণে একদমই খুশি নন, কারণ নতুন ব্যাটসম্যানের জন্য কাজটা কিন্তু কঠিন হয় এসেই বানাবে শর্ট খেলা, কারণ যিনি আসবেন তাকে কিন্তু শর্ট খেলতে হবে। সেট ব্যাটসম্যান আছেন এ দুজন এবং সহজ সুযোগ, ব্যাকহ্যান্ড স্লোয়ার ডেলিভারি আমি যেটা দেখছিলাম, পুরো পরাস্ত হয়েছিলেন, সহজ ক্যাচ। ডেভিড মালানের মতো ফিল্ডারের কাছে যেটা একদমই আশা করা যায় না। কি বলা যায়, উইকেট বল ভিজে গেছে, তৈরি করতে পারেন কিনা, এবারে জোরের উপর করেছেন, আবেদন হচ্ছে, আউট, ইয়েস, আউটসাইড এজ, আফিফ হোসেন ধ্রুব এবারে আউট হবেন। ক্যাচটা ধরেছেন মুশফিকুর রহিম, গতিময় একটা ডেলিভারি ছিল, ডেভিড মালান একটু হাফ ছেড়ে বাঁচলেন মনে হলো, ইয়েস, তিনি এসে জাহানদাদকে বলছেন আমি দুঃখিত, তবে থ্যাঙ্কফুলি একটা ডট বল, পরের বলে একটা উইকেট। ডেভিড মালান সম্ভবত জাহানদাদকে বলছেন কালকের দুপুরের লাঞ্চটা আমি খাওয়াবো, কারণ কোথায় খেতে চাও, কারণ এই মুহূর্তে খুবই ইম্পর্টেন্ট। আফিফ হোসেন ভালো ব্যাটিং করছিলেন, সেট ব্যাটসম্যান, তার একটা সহজ ক্যাচ মিস করেছেন, এবং এসব ক্ষেত্রে যেটা হয় যে যিনি ফিল্ডার মিস করেন তার জন্য খুব এম্বারেসিং মোমেন্ট হয়, তিনি যে এম্বারেস থাকেন, এবং খুব একটা কস্টলি হয়নি। আফিফ হোসেন আউট হয়ে গেছেন পরের বলটা থেকে, এবং যখন উদযাপন করছিলেন সবাই, তখন তিনি কিন্তু একটু হেসেও দিলেন, বললেন সরি বয়েজ। মাহিদুল ইসলাম অঙ্কন তিনি এসেছেন, ফিনিশ কি করতে পারবেন মিস্টার ফিনিশার? আবারও স্লোয়ার, তবে অঙ্কন চালিয়েছেন, উচ্চতা আছে, দূরত্ব নেই, তবে নো ম্যানস ল্যান্ডে পড়াতে কপালে বেঁচে গেছেন, আউট হয়ে যাবেন, রান আউট। একেবারে খারাপ সিদ্ধান্ত ছিল, ডিলেড এফোর্ট দ্বিতীয় রানের জন্য। নাইম শেখ আবারও কিন্তু একটা অদ্ভুত অবস্থার সাক্ষী, তিনি নন স্ট্রাইকিং এন্ডে দাঁড়িয়ে রইলেন, তবে আউট হয়ে গেলেন সেখানে মাহিদুল অঙ্কন। ডাইভ দিয়েও কোনো লাভ হলো না, অনেক দূরে ছিলেন, সুইসাইডাল সেকেন্ড রান, কেন হলো সেটাও তো একটা ব্যাপার, সেকেন্ড রান নেয়ার বোধহয় প্রস্তুতি তার ছিল না। যখন মাহিদুল অঙ্কন শটটা খেলেন তখন ব্যাকফুটে ছিলেন, শটটা খেলার সময় পিছনে পায়ে ছিলেন, পিছিয়ে পড়েছিলেন, এবং স্টার্ট করেন তখন কিন্তু লেটে স্টার্ট করতে হচ্ছে। নাইম তো অনেক আগে বেরিয়ে গেছেন, তার জন্য সহজ ছিল ব্যাপারটা, কিন্তু টাচ করে আবার আসার জন্য একটু খেয়াল করা উচিত ছিল। রং কল নাইম শেখের, আমি বলবো। এবারে ফুল টসটাকে কাজে লাগিয়েছেন, ওয়াও, বল চলে যাবে, ডিস্টেন্স পাবেন নাইম শেখ, এভাবেই জবাব দিতে হয়, ফুল টস বলের ফুল ইউটিলাইজেশন। লেনটা মিস করে গিয়েছিলেন ফাহিম আশরাফ, ওয়াইড ইয়র্কার চেষ্টা করেছিলেন, কিন্তু ফুল টাচ হয়ে গেছে, এবং নাইম সেট ব্যাটসম্যান অনেকক্ষণ ব্যাট করেছেন, 19 ওভার ব্যাট করে ফেলেছেন তিনি, সেই এটা মিস করবেন না। ভালো শট, তারপরে বলবো আমি আরও একটি ছক্কা নাইম। খুলনা আপনার কাছ থেকে আরও একটি ছক্কা চাই। তামিম ইকবাল বুঝতে পেরেছেন, ও সহযোগী শুনে আবার খেলাটা ইন্টারেস্টিং হয়ে গেল। খেলেছেন মিড উইকেটের উপর দিয়ে, ডিস্টেন্স পাবেন কিনা, পেয়েছেন। 6 বলে কিন্তু এক্সট্রা পেস ছিল না, একটা স্লোয়ার, কিন্তু ভালো পিক করেছেন তিনি, অবশ্যই বলতে হবে। এই পর্যায়ে এসে 71 রানে চলে গেলেন নাইম শেখ, দলের রানটা 149, 5 উইকেটে, 4 বল থেকে 19 রান। মাথার উপর থেকে হুক করেছেন, পায়চারি করছেন, একেবারে হাঁটাহাঁটি করছেন উইকেটের মধ্যে, এখন তিনি আসলে সব যা করার তাকেই করতে হবে। 4 বল থেকে 19, ইকুয়েশনটা এখনো বেঁচে আছে, আমরা দেখেছি 26 রান চেজ ডাউন হতে, নুরুল হাসান সোহান সেই অসম্ভব কাজটা করেছিলেন, ফরচুন বরিশালের বিরুদ্ধেই করেছিলেন, সুতরাং টেনশন কিন্তু তামিমের রয়েছে, এই ধরনের পরিস্থিতি আগেও ফেস করেছেন, তবে আগের বোলার ছিলেন কাইল মায়ার্স, এবারে রিপন মন্ডল, দেখা যাক। রিপন মন্ডলের চেহারায় কিন্তু টেনশনের ভাব স্পষ্ট, দেখা যাক এই বলটা মহা গুরুত্বপূর্ণ বল কিংসের, এবং ছক্কা 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 হয়ে যাচ্ছে তামিম শেখের ব্যাট থেকে, খেলা কিন্তু জমে গেল আবার। এক্সট্রা কাভারের উপর দিয়ে মেরেছেন নাইম শেখ, তার ইনিংসের 6 নম্বর ছক্কা। কি সমালোচনার শিকার তিনি হচ্ছিলেন 100 নিচে স্ট্রাইক রেট নিয়ে, এমনকি ম্যাচটা জমিয়ে দিয়েছেন একাই। এটা একটা থ্রিলার মুভি,
প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি বুঝবেন না যে ভিলেনই আসলে হিরো। এবারে কিন্তু জমিয়ে ফেলেছেন। 3 বল থেকে 13 প্রয়োজন। নাইম শেখ দেখতে দেখতে 6টা ছক্কা হাঁকিয়েছেন এই ইনিংসে, স্ট্রাইক রেট 132। বড্ড দেরি করে ফেললেন নাকি একেবারে মেপে মেপে খেলেছেন সেটার প্রমাণ এই 3 বলের মধ্যে পাওয়া যাবে। রিপন মন্ডল আন্ডার হিউজ প্রেসার। রিপন মন্ডল আর প্রেশার, তাই তিনি কিন্তু এখন কিন্তু অনেক টেনশনে পড়ে গেছেন। এবং নাইম শেখ, দেখা যাক আরেকটি ছক্কা নাইম। সো আনলাকি, 4 হয়ে যেতে পারতো। ডেভিড মেলান এর আগে একটা সহজ ক্যাচ মিস করেছিলেন, বাট এবার আর ভুল করেননি নাইম শেখ। শেষ পর্যন্ত আর পারলেন না, এবং এরই সাথে 2টো 6 হলে এখনো খেলাটা, বাট নতুন ব্যাটসম্যানের জন্য যদিও এরপরে আসছেন, চেষ্টা করেছেন নাইম শেখ। এই শটগুলো নাইম শেখের কাছ থেকে কেন আর যদি 5 ওভার আগেও আসতো তাহলে তো ম্যাচের চিত্রটা ভিন্ন হতো। রিপন মন্ডল একটু স্বস্তি নিঃশ্বাস ফেলতে পারেন এখন। মিডলস ওভারগুলোতে নাইম যদি একটু চালিয়ে খেলতেন নিশ্চিতভাবে ম্যাচটা খুলনার পরেই থাকতো। 155 রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটেছে। 2 বল থেকে 13 রান। ম্যাচটা কিন্তু টাই করাও সম্ভব 2টো 6 হলে, তখন আবার সুপার ওভারের দেখা লাগতে পারে। চমৎকার ডেলিভারি। 4 রান হলেও কোনো ক্ষতি নেই, কোনো ক্ষতি নেই। 4টা রান শুধু রানের খাতায় যুক্ত হবে, তবে 1 বল থেকে 9 রান ফরচুন বরিশালের জন্য কোনো সমস্যা হওয়ার কথা নয়। বলটা ভালো মতন মুছুন, সমস্যা নেই। না, রিপন মন্ডল শেষটা ভালো মতোই করলেন। আহমেদ জামাল ব্যাট করছেন এখন এসে, তারপরে কিন্তু জিয়াউর রহমানও ছিলেন। খুলনা টাইগার্স একটা অনেক লম্বা ব্যাটিং লাইন আপ, তারা কেন 10 ওভার পর চেষ্টা করেনি সেটা হয়তো টিম ম্যানেজমেন্ট আজকে বসবেন সেটা নিয়েই। এবং শেষ পর্যন্ত এবার একটু কম রানে হেরেছেন, 8 রানে হারছিলেন খুলনা টাইগার্স, এই ম্যাচে 7 রানে হেরেছেন। নাইম শেখ স্কোর কার্ডে দেখাবে ভিন্ন চেহারা, দারুণ ব্যাটিং করেছেন হয়তো স্কোর কার্ড দেখাবে, কিন্তু আমরা সবাই জানি আজকের ম্যাচটা হারার পেছনে এবং তার কিছুটা হলেও অবদান আছে, কারণ তিনি ম্যাচটাকে এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যেখান থেকে আসলে খুলনা টাইগার্সের তিনি তার রানটা স্ট্রাইক রেটটা ভালো করেছেন, বাট দলে কোনো কাজে আসেনি। ঠিক তাই, ইভেন বশিষ্ঠ যখন এসেছিলেন তিনিও 3টা বল খেলেছেন ডট। ফরচুন বরিশাল তারা খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাচ খুলনা টাইগার্সকে 7 রানে হারালো। তাদের পয়েন্টটা চলে গেল 12তে। তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানটা আরো সংহত করলো। চিটাগাং কিংস তারা 10 পয়েন্ট নিয়ে 3 নম্বরে। আমরা স্কোর কার্ডটা দেখতে পাচ্ছি। নাইম শেখ একেবারে ইনিংসের শেষ পর্যায়ে এসে আউট হয়েছেন, 77 রান করেছেন 59 বল থেকে, কিন্তু ডট খেলেছেন প্রচুর, 42% তার ইনিংসের ডট বল, যেটা আসলে খুলনার ইনিংসটাকে পিছিয়ে দিয়েছে। ইমরুল কায়েস 0 করেছেন, মেহেদী হাসান মিরাজ 33 করেছেন, রস 4 রান করেছেন, আফিফ ভালো একটা ইনিংস খেলেছেন, কিন্তু বিদেশিরা হতাশ করেছেন। এবং জুটিগুলো দেখতে পাচ্ছি, নাইম মেহেদির জুটিতে 59 রান, নাইম আফিফের জুটিতে 55 রান এবং নাইম বশিষ্ঠর জুটিতে 23 রান, যেখানে বশিষ্ঠের অবদান 0। সব মিলে বিদেশি যে 2জন ব্যাটসম্যান বশিষ্ঠ এবং অ্যালেক্স রস, তারা আলটিমেটলি খুলনার ব্যাটিং লাইন আপে সেই অর্থে কোনো অবদান রাখতে পারেননি। শেষ পর্যন্ত 7 রানের হার, 12টা এক্সট্রা, সেখানেও কন্ট্রিবিউশন ছিল। ফরচুন বরিশালের বোলাররা অবশ্যই প্রেসার মোমেন্টে ভালো করেছেন, বিশেষ করে পেসাররা। জাহানদাদ আজকের অন্তত দিনের সেরা বোলার এই ম্যাচে, 2টো উইকেট পেয়েছেন 20 রান খরচ করে। মোহাম্মদ নবী তার স্পেলটা পাওয়ার প্লের ভেতরে মূলত শেষ করার চেষ্টায় ছিলেন। ফাহিম আশরাফ দেখাচ্ছে খরুচে, তবে ক্রিটিক্যাল কিছু ওভার তিনিও করেছেন। এবং রিপন মন্ডল শেষ ওভারে গিয়ে 25টা রান ডিফেন্ড করতে পেরেছেন সফলভাবে। ম্যাচ সামারি: বরিশাল 167, 9 উইকেটে মাহমুদুল্লাহর 50, রিশাদের শেষ দিকের কুইক ফায়ার 39, হৃদয়ের 36। তবে খুলনা সেই রান চেস করতে গিয়ে নাইমের 77 সত্ত্বেও বাদ বাকিদের পারফরমেন্স এবং নাইমের নিজের পারফরমেন্স মিলিয়ে 7 রান পিছিয়ে থাকলো। জাহানদাদ 2টো উইকেট পেয়েছেন, রিশাদ, নবী এবং রিপন মন্ডল 1টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।